সালামু আলাইকুম। আজকে আমরা বেসিক এক্স রে নিয়ে আলোচনা করব। আমরা যখন থার্ড ইয়ারে প্রথম ওয়ার্ডে যাই তখন আমরা প্রতিটা রোগীর বেডে যে ইনভেস্টিগেশনটা সবার ক্ষেত্রে দেখতে পাই, অর্থাৎ ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যেই ইনভেস্টিগেশনটা দেওয়া হয় সেটা হলো এক্স রে। তো প্রথম দিকে আমাদের এক্স রে জিনিসটা কি সেটা বুঝতে একটু অসুবিধা হলেও পরবর্তীতে সময়ের সাথে সাথে আমরা এই জিনিসগুলো বুঝে যাই। তবে আমাদের বেসিক কিছু জিনিস যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এই এক্স রেটা রিড করতে পারবো। তো আজকে আমি চেষ্টা করব এক্স রের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো না জানলে আসলে এক্স রে শুধু সাদা কালোই আমাদের কাছে মনে হবে। এখানে কি কোনো অ্যাবনর্মালিটি বা প্যাথোলজি আছে কিনা সেটা বোঝাটা একটু টাফ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব আজকের ক্লাসে আমরা একটা বেসিক একটা এক্স রে যখন আমার হাতে আসবে তখন আমি কোন জিনিসগুলো দেখব, অর্থাৎ আমার কি দেখা উচিত সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। তো এই ক্লাসটা মূলত সাজানো হয়েছে যারা একদম এক্স রে সম্পর্কে কিচ্ছু জানে না, যাদের এক্স রে সম্পর্কে ধারণা একদম জিরো, তাদের জন্য। সো আপনি যদি এর আগে এক্স রে সম্পর্কে আপনার কোনো ধারণা নাও থাকে তাহলে এই কোর্সটা বা এই সিরিজটা আপনার জন্য। তো আজ চলেন শুরু করা যাক। তো প্রথমেই দেখেন আমরা একটা লাইন এখানে লিখে রাখছি, দ্য আইজ ডোন্ট সে হোয়াট দ্য ব্রেন ডাজন্ট নো। অর্থাৎ আমার চোখ ওই জিনিসটা কখনোই দেখবে না যেই জিনিস সম্পর্কে আমার ব্রেন জানে না। অর্থাৎ আমি যদি কোনো কিছু না জানি তাহলে আমার সামনে যত যাই কিছু রাখা হোক না কেন সব একই মনে হবে। তো এরকম একটা চেস্ট এক্স রে যদি এক্স রেতে কী কী জিনিস দেখা লাগবে সেটা যদি না জানি তাহলে আমার কাছে একটা এক্স রে সাধারণত একটা সাদা কালো একটা ফিল্মেই মনে হবে। কিন্তু যদি আমি বুঝতে পারি আসলে একটা নর্মাল এক্স রেতে কী থাকে, তাহলে এখানে যদি কোনো অ্যাবনর্মালিটি বা প্যাথোলজি থাকে সেটা আমার কাছে খুব সহজেই ধরা দিবে। তো চলেন দেখে নেওয়া যাক একটা চেস্ট এক্স রে যদি আমার হাতে দেওয়া হয় তাহলে আমি ওই এক্স রেটা কীভাবে রিড করব, বা একটা চেস্ট এক্স রে কীভাবে রিড করা উচিত। আচ্ছা, ধরেন এই যে এখানে যে চেস্ট এক্স রেটা আপনার কাছে দেওয়া আছে, তো এইটা আমি আপনার হাতে দিলাম, তাহলে আপনি প্রথমে এই চেস্ট এক্স রের মধ্যে কী জিনিস দেখতে চাবেন বা আপনি কী জিনিস দেখবেন। তো আমরা প্রথমেই একটা এক্স রে যদি আমার হাতে আসে, প্রথমে আমরা যেই জিনিসটা দেখি সেটা হলো এই এক্স রেটা কার, অর্থাৎ কোন পেশেন্টের এই এক্স রেটা। তাহলে এইটা মূলত একটা চেস্ট এক্স রের মধ্যেই লেখা থাকে পেশেন্টের নেম, তার বয়স। তো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি এক পেশেন্টের এক্স রে আরেক পেশেন্টের বেডে যা দেখে ফেলতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় একজন পেশেন্ট তার কাগজপত্র বা তার ইনভেস্টিগেশনগুলো কোথায় রাখছে এটা খেয়াল থাকে না। তো সেজন্য আমরা প্রথমে দেখে নিব আসলে চেস্ট এক্স রেটা কার এবং তার বয়সটা কীরকম। কারণ এইজের সাথে আমরা জানি অনেক ডিজিজ রিলেটেড, ঠিক আছে। তো একজন পেশেন্টের বয়স যদি 40 হয়, আরেকজন পেশেন্টের বয়স 20, তাদের এক্স রে দেখা আমার মাথায় এক একজনের ক্ষেত্রে এক একটা ডিজিজ চিন্তায় চলে আসবে। তো সেক্ষেত্রে বয়স, সেক্স খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য প্রথমে একটা এক্স রে আমার হাতে আসলে প্রথমে আমি দেখে নিব আসলে এই এক্স রেটা কার, অর্থাৎ পেশেন্টের নেমটা দেখে নিব এবং সাথে তার এইজটা দেখে নেব। তাহলে আমি এটা দেখলাম, দেখার পরে 2 নাম্বার আমার যেই কাজটা করতে হবে যে এই এক্স রেটার সাইড ডিটারমিনেশন কীরকম। আমি একটা এক্স রে, এই যে এক্স রেটা ধরেন হাতে নিলাম, তাহলে এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এটা কোন সাইড, এক্স রের রাইট সাইড নাকি লেফট সাইড, এটা রাইট সাইড নাকি লেফট সাইড, সেটা আমাকে ডিটারমিনেশন করতে হবে। তো আমরা ম্যাক্সিমাম এক্স রেতে এটা লেখা থাকে যে রাইট সাইডে আর দিয়ে লেখা থাকে যে আর, লেফট সাইডে এল লেখা থাকে, অথবা কোনো কোনো এক্স রেতে শুধু আর লেখা থাকে। তো লেখা থাকলে আমরা সহজেই বুঝে যাই। কিন্তু কিছু ক্ষেত্রে যে রেডিওলজিস্ট এই এক্স রেটা করছে সে হয়তো ভুলে গেল, অথবা সে সাইড ডিটারমিনেশন করে দিল না, অথবা সে ডিটারমিনেশন করছে, তারা তো ভুল হইতে পারে। তো একজন দক্ষ ফিজিশিয়ান হিসেবে আমার উচিত এই এক্স রে ফিল্মটার সাইড ডিটারমিনেশন করা। তাহলে আমি কিভাবে সাইড ডিটারমিনেশন করব? আচ্ছা, তো প্রথমেই আমরা দেখি কিভাবে আমরা একটা এক্স রে ফিল্মের সাইড ডিটারমিনেশন করতে পারি। তাহলে আমরা এই যে এক্স রে ফিল্মটা দেখতেছি, এই ফিল্মটার এই যে এখানে যে সাদা শেডোটা দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের মূলত হার্টের শেডো, ঠিক আছে। তো এইখানে হার্টটা থাকে, যদি এত বড় উপরে দিকে এত থাকে না, হ্যাঁ, ধরি এই বরাবর হার্টটা আছে। তো এই হার্টটার আমরা জানি হার্টের অ্যাপেক্স কোন দিকে থাকে,
হার্টের অ্যাপেক্স লেফট সাইডে থাকে। তাহলে এই যে এইটা হলো হার্টের অ্যাপেক্স, তাহলে আমার যে এই দিকে আমার হার্টের অ্যাপেক্সটা থাকবে সেটাই হলো আমার কি লেফট সাইড, ঠিক আছে। 2 নাম্বার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এই যে এটা হলো আমাদের ডায়াফ্রাম, ঠিক আছে। এটা আমাদের ডায়াফ্রাম। আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি তাহলে এই যে এটা হলো আমাদের ডায়াফ্রাম, এটা আমাদের ডায়াফ্রামের শেডো। এখন আমরা জানি ডায়াফ্রামের নিচেই লেফট সাইডে আমাদের কি থাকে, স্টমাক থাকে। তাহলে এটা হলো আমাদের স্টমাক। এই স্টমাকে একটা গ্যাস থাকে যেটাকে আমরা বলি ফান্ডিক গ্যাস। তাহলে আমরা যেহেতু স্টমাকটা আমাদের লেফট সাইডে থাকে, তাহলে আমরা ফান্ডিক গ্যাসের শেডো যেটা সেটা কোন সাইডে পাবো, লেফট সাইডে পাবো। তাহলে আমরা প্রথমে দেখলাম হার্টের অ্যাপেক্স থাকবে লেফট সাইডে। 2 নাম্বার দেখবো হলো ফান্ডিক গ্যাসের শেডো, এটাও থাকবে কোন সাইডে, লেফট সাইডে। আচ্ছা, তারপরে আমরা নর্মালি আমরা জানি আমাদের হার্টের অ্যাপেক্স যেহেতু লেফট সাইডে থাকে, তাহলে এই হার্টটা কী করবে, লেফট সাইডের যে ডায়াফ্রাম সেটাকে কী করবে, একটু নিচের দিকে চাপ দিবে। তাহলে সে কী করে, ডায়াফ্রাম হার্টকে একটু নিচের দিকে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে হার্ট ডায়াফ্রামকে নিচের দিকে একটু চাপ দেয়। চাপ দেওয়ার কারণে লেফট সাইডের আমার যে ডায়াফ্রামটা এটা একটু হালকা নিচে নেমে আসে রাইট সাইডের তুলনায়। তাহলে আমরা যদি ডায়াফ্রামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের রাইট ডায়াফ্রাম যেটা আছে, এই যে রাইট ডায়াফ্রাম, এটা সামান্য উপরে থাকবে লেফট ডায়াফ্রামের তুলনায়। তাহলে আমরা কি পাইলাম, ডায়াফ্রামের ক্ষেত্রে রাইট ডায়াফ্রাম কি থাকবে উপরে, লেফট ডায়াফ্রাম থাকবে হলো নিচে। আচ্ছা, তাহলে আমরা ডায়াফ্রাম দেখে ফেললাম। তারপরে আমরা আর কি দেখতে পারি, তাহলে আমরা কি কি দেখলাম আমরা যদি একটু খেয়াল করি। প্রথমে আমরা দেখছি হার্টের অ্যাপেক্সটা থাকে হলো কোন সাইডে, হার্টের অ্যাপেক্স থাকে লেফটে। 2 নাম্বার আমরা দেখছি ফান্ডিক গ্যাসের শেডো, এটাও থাকবে কোন সাইডে, লেফট সাইডে। এবং আমাদের রাইট ডুম অফ ডায়াফ্রাম একটু সামান্য উপরে থাকবে এবং লেফট ডুম অফ ডায়াফ্রাম কি থাকবে, একটু নিচে থাকবে। এখন রাইট ডুম এবং লেফট ডুমের মাঝখানে আমাদের পার্থক্য কতটুকু থাকবে, সর্বোচ্চ 2.5 সেন্টিমিটার। এটাকে আমরা নর্মালি চিন্তা করি যে রাইট ডুম এবং লেফট ডুমের মাঝখানে পার্থক্য 2.5 সেন্টিমিটার পর্যন্ত নর্মালি থাকতে পারে, ঠিক আছে। এটা গেল। এরপরে আমরা আর কি দেখতে পারি, আমরা দেখতে পারি এই যে আমাদের এখানে হার্টের এখান থেকে আমাদের কি বের হয়, একটা অ্যাওয়ার্টা বের হয়। তাহলে অ্যাওয়ার্টার একটা শেডো যেটাকে আমরা বলি অ্যাওর্টিক নাকল, এই অ্যাওর্টিক নাকলটাও আমাদের কোন সাইডে থাকে, লেফট সাইডে থাকে। তাহলে অ্যাওর্টিক নাকলটা কোথায় থাকতেছে, লেফট সাইডে থাকতেছে। আচ্ছা, তো মোটামুটি এই জিনিসগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে একটা এক্স রে কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড। তাহলে আমরা এই এক্স রেটার দিকে যদি তাকাই তাহলে দেখেন এই যে এটা হলো আমাদের কি, এইদিকে এটা আছে হলো ফান্ডিক গ্যাসের শেডো। আমরা জানি ফান্ডিক গ্যাসের শেডো কোন দিকে থাকে, লেফট সাইডে থাকে। এটা হলো আমাদের হার্টের অ্যাপেক্সও থাকে লেফট সাইডে। তারপরে আমরা যদি দেখি, তারপরে এইদিকে আমাদের রাইট ডুম অফ ডায়াফ্রাম একটু উপরে থাকে, লেফট ডুম কি থাকে, একটু নিচে থাকে। তাহলে সেই হিসেবে এটা হলো আমার রাইট সাইড। তাহলে এটা হলো আমার রাইট সাইড, আর এটা হলো আমার কি সাইড, লেফট সাইড। আর আমাদের দুইটা জিনিস দেখা শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি পাইলাম, প্রথমে পাইলাম যে আমাদের একটা চেস্ট এক্স রে বা যে কোনো একটা এক্স রে আমি যদি হাতে নেই, হাতে নেওয়ার পরে প্রথমে আমি কি দেখব, পেশেন্টের নাম এবং বয়স দেখে নেব। 2 নাম্বারে আমরা তার সাইজ ডিটারমিনেশন করে নেব। আচ্ছা দেখেন এখানে আমি লিখে দিছি যে আমরা যা যা দেখতে চাই, প্রথমে আমরা কি করব, পেশেন্টের নাম এবং পেশেন্টের বয়সটা দেখে নেব। 2 নাম্বারে আমরা কি করব, 2 নাম্বারে আমরা এক্স রে ফিল্মটার সাইজ ডিটারমিনেশন করব। তাহলে কিভাবে বুঝবো কোনটা কোন সাইড, এটা এখানে খুব সুন্দর করে লেখা আছে, সেটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো রোটেশন বা সেন্ট্রালাইজেশন। এখন রোটেশন বা সেন্ট্রালাইজেশন এটা আমরা কেন দেখি। আচ্ছা, একটা এক্স রে ফিল্ম আমার হাতে যখন আসে, প্রথমে আমার কাজ হইল যে এক্স রে ফিল্মটার কোয়ালিটি দেখা। কেন কোয়ালিটি দেখতে হবে, কারণ এক্স রে ফিল্ম যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি না হয় তাহলে আমার নর্মাল একটা এক্স রে ফিল্ম আমার কাছে অ্যাবনর্মাল মনে হইতে পারে। তো কোয়ালিটি দেখার জন্য আমরা কয়েকটা জিনিস দেখি, সেটা হলো প্রথমে আমরা তার রোটেশনটা দেখব। রোটেশন জিনিসটা কি, রোটেশন জিনিসটা হলো আমার একটা এক্স রে ফিল্মের, আমি যদি চেস্ট এক্স রে চিন্তা করি তাহলে এটা হলো আমার কি, এটা একটা চেস্ট এক্স রে ফিল্ম। তো এই ফিল্মের মধ্যে আমাদের যদি আমরা সেন্ট্রালি চিন্তা করি তাহলে এই যে এটা কি ভার্টিক্যাল কলাম, ঠিক আছে। তো ভার্টিক্যাল কলামে দেখেন এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো হলো ভার্টিক্যাল প্রসেসগুলো, ঠিক আছে, ভার্টিক্যাল স্পাইনাল প্রসেস যেগুলো আছে এগুলো। তো এখন এই যে স্পাইনাল প্রসেস থেকে এইদিকে এইটা যেটা আছে সেটা হলো আমাদের ক্লাভিকল, সরি, এটা হলো আমার স্পাইনাল প্রসেস। তাহলে এটা একটু ওইদিকে সরে গেছে, যাই হোক আমি এটা একটু ঠিক করে নেই।
আচ্ছা, তো দেখেন এটা হলো আমার কি একটা আহ, এটা একটা চেস্ট এক্স রে। এই এক্স রের এই মাঝ বরাবর আছে হলো আমাদের কি ভার্টিবাল কলাম, এখানে ভার্টিবাল স্পাইনাস প্রসেসগুলো আছে। তো এই যে ভার্টিবাল যে প্রসেসগুলো আছে, এই প্রসেস থেকে আমাদের দুই পাশের এই যে এটা হলো ক্ল্যাভিকলের শ্যাডো, এটা কি ক্ল্যাভিকলের শ্যাডো, এই যে এইদিকে এটা ক্ল্যাভিকলের শ্যাডো। তাহলে এই ক্ল্যাভিকলটা আমাদের এই প্রসেসগুলো থেকে সেম দূরত্বে আছে কিনা এটাকে বলা হয় রোটেশন। অর্থাৎ যদি আমার এই যে ভার্টিবা থেকে আমাদের দুই পাশের দুইটা ক্লাভিকল যদি সমান দূরত্বে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হলো সেন্ট্রালাইজেশন ঠিক আছে। অর্থাৎ যখন এই চেস্ট এক্সরেটা নেওয়া হয়েছে তখন পেশেন্টের পজিশনটা ঠিক ছিল, ফলে সে কোনো দিকে বাইকা যায় নাই। তাহলে এটা নেওয়ার কারণ কি দেখেন, আমরা যদি পাশের এই এক্সরেটা একটু খেয়াল করি, তাহলে এটার ডান সাইডের এক্সরেটা একটু খেয়াল করি, তাহলে এই এক্সরে এবং বাম সাইডের এক্সরে এবং ডান সাইডের এক্সরে এই দুইটা কিন্তু একই পেশেন্টের এক্সরে, কিন্তু একটা নেওয়া হয়েছে হলো আমাদের নর্মাল রোটেশনে, আরেকটা হয়েছে আমাদের অ্যাবনর্মাল রোটেশনে। তাহলে অ্যাবনর্মাল রোটেশনে কী হয়েছে দেখেন, আমাদের আমরা যদি দেখি তাহলে এটা হলো আমাদের কি ভার্টিক্যাল কলাম, এগুলা ভার্টিক্যাল কলাম, এই যে ভার্টিক্যাল কলাম ভার্টিক্যাল কলাম। তাহলে এই দিকের যে ক্লাভিকলটা এটা কী হয়েছে কাছাকাছি চলে আসছে, আর এই দিকের ক্লাভিকলটা কী হয়েছে এখান থেকে দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে আমাদের কী হয়েছে দেখেন, এই যে নর্মাল আমরা যদি বাম দিকের এক্সরেটা দেখি, বাম দিকের এক্সরের মধ্যে দেখেন আমাদের ক্লাভিকলের অবস্থানটা দেখেন, এটা হলো নর্মাল পজিশন। কিন্তু ডান দিকেরটার মধ্যে দেখা যাচ্ছে ক্লাভিকল কোন দিকে এসে পড়ছে, মনে হচ্ছে অনেকটা কি এটা হরাইজন্টালি চলে আসছে। এইটা একটা ঘটনা। আরেকটা হইতে পারে কি, আমরা যখন এটা রোটেশন যখন ঠিক হবে না, তখন আমাদের নর্মাল জিনিসটাও অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, মানে আমাদের কাছে মনে হবে অ্যাবনর্মাল যদিও এক্সরেটা নর্মাল। তো সেই ক্ষেত্রে আমাদের রোটেশনটা প্রথমে আমরা দেখে নিব, যদি রোটেশন ঠিকঠাক থাকবে তাহলে আমরা বুঝবো যে এক্সরেটার কোয়ালিটি ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এই এক্সরেটা কোন ভিউতে নেওয়া হয়েছে, অ্যান্টেরিয়র ভিউ মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ না পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ এবং পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ কাকে বলে সেটা যদি আমরা একটু দেখি, দেখেন তাহলে এইটা হলো আমাদের এক্সরে যন্ত্র, যেখান থেকে আমরা কি করি রেটা বের করি, অর্থাৎ এখান থেকে কী হয় রেগুলো বের হয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এক্সরে থেকে এখান থেকে রেগুলো বের হয়ে আসে, এখানে আমরা পেশেন্টকে দাঁড় করাই এবং এই যে সামনে এই সাইডে এটা হলো এক্সরে ফিল্ম দেওয়া হয় এখানে। তাহলে ঘটনা কি ঘটে, ঘটনা হয় আমাদের এই এক্সরে যে মেশিনটা আছে এই মেশিন থেকে আমাদের রেগুলো আসে, আমাদের এই পেশেন্টের চেস্টের মাধ্যমে সে কোথায় যায়, সে এইদিকে সামনে এই আমার ফিল্মের ভিতরে একটা কী তৈরি করে, তার একটা শ্যাডো তৈরি করে। এটাই হলো আমাদের চেস্টের নর্মাল মেকানিজম। তাহলে এখন কোনটাকে আমরা এপি ভিউ বলবো, কোনটাকে আমরা পিএ ভিউ বলবো। এপি ভিউ মানে হলো আমার যদি আমার রে যেই দিক থেকে আসতেছে ওই দিকে যদি আমার অ্যানাটমিক্যাল পজিশনে অ্যান্টেরিয়র অংশটা, অর্থাৎ আমার যদি চেস্টটা যদি আমার এই মেশিনের দিকে থাকে, অর্থাৎ আমি যদি এই ফিগারের কথা চিন্তা করি তাহলে দেখেন এটা হলো আমার মেশিন, আমার পিছনের সাইডটা অর্থাৎ ব্যাকটা আমার কোথায় আছে মেশিনের দিকে, আর আমার চেস্টটা আছে কোথার দিকে ফিল্মের দিকে। তার মানে প্রথম আমার রেটা কোথায় আসতেছে পোস্টেরিয়র সাইডে আসতেছে এবং তারপরে যাইতেছে হলো অ্যান্টেরিয়র সাইডে। তাহলে এই ভিউটাকে আমরা বলি হলো পিএ ভিউ। পিএ ভিউ মানে কি, আমার রেটা আসবে হলো প্রথমে পোস্টেরিয়র সাইডে, তারপরে সে এটা বেদ করে কোথায় যাবে অ্যান্টেরিয়র সাইডে যাবে, এটাকে বলা হয় পিএ ভিউ। কারণ যদি এটার উল্টা হইতো, অর্থাৎ এই পেশেন্টটাকে যদি আমি ঘোরাই দিই তাহলে এটা কি হয়ে যেত, তাহলে এটা রোটেট করে দিলে তাহলে তার চেস্টটা সামনের দিকে চলে আসতো এবং তার ব্যাকটা চলে যেত পিছনের দিকে। তখন আমার রেটা প্রথমে কোথায় যাইতো চেস্টে যাইতো, পরবর্তীতে সে কোথায় যাইতো ব্যাকে যাইতো। তাহলে যদি আমার রেটা প্রথমে চেস্টে যায় এবং পরবর্তীতে ব্যাকে যায় এবং ফিল্মে যায়, সেক্ষেত্রে সেই ভিউটাকে আমরা বলি হলো এপি ভিউ। তাহলে কোনটা এপি ভিউ কোনটা পিএ ভিউ আশা করি বোঝা গেছে। এখন দুইটা ভিউয়ের মধ্যে পার্থক্য কী দেখেন, আমরা যদি একটা এপি ভিউ নেই তাহলে আমার রেটা প্রথমে কোথায় আসবে, হার্টে প্রথমে পড়বে, কারণ চেস্টের দিক থেকে যেহেতু আমাদের রেটা আসতেছে, তাহলে রেটা প্রথমে আমাদের হার্টে পড়বে, তারপরে সেটার শ্যাডোটা যায় আমাদের কি পিছনে আমাদের যে ফিল্ম আছে ফিল্মে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হইতে পারে এপি ভিউয়ের ক্ষেত্রে, আমাদের হার্ট যেহেতু আগে আমাদের আসতেছে, তো সেক্ষেত্রে হার্টটা একটা নর্মাল সাইজের হার্টকে আমরা একটু লার্জ সাইজ দেখতে পারি, অর্থাৎ যেটাকে আমরা বলি ফলস কার্ডিওমেগালি। অর্থাৎ আমার এপি ভিউয়ে প্রথম যে সমস্যা হতে পারে সেটা হলো আমরা কি হতে পারে ফলস কার্ডিওমেগালি পাইতে পারি, অর্থাৎ তার কোনো কি কার্ডিওমেগালি নাই কিন্তু আমার মনে হবে যে তার হার্টটা কী হয়ে গেছে বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ফলস কার্ডিওমেগালি পাইতে। এবং এই যে আমাদের এপি ভিউয়ের ক্ষেত্রে আরেকটা সমস্যা হইলো যে আমি যখন একটা এপি ভিউ নিব তখন আমি এটা এখানে কী পেতে পারি
ফলস নিউমোনিয়া পাইতে পারি, অর্থাৎ পেশেন্টের কোনো নিউমোনিয়া নাই কিন্তু আমার মনে হচ্ছে হলো নিউমোনিয়া। তো তাহলে এপিভিউ এর আমরা কিছু সমস্যা দেখলাম, তাহলে পিএ ভিউতে এই সমস্যাগুলো হয় না। এই জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন ওয়ার্ডে যাবেন দেখবেন ম্যাক্সিমাম চেস্ট এক্সরেই দেওয়া হয় হলো পিএ ভিউতে। তাহলে কথা হইতে পারে যে ভাইয়া তাহলে আমরা এপি ভিউতে যেহেতু আমাদের ফলস ইন্টারপ্রিটেশন হইতে পারে তাহলে আমরা কেন এপি ভিউ দিই? আসলে আমরা এপি ভিউ চেষ্টা করি সবচেয়ে কম দেওয়ার জন্য, কিন্তু ধরেন একটা পেশেন্ট যে বেড রিটেন, অর্থাৎ সে বিছনায় শুয়ে রয়েছে, সে দাঁড়াইতে পারে না, তখন সে শুয়ে থাকে কোনো অবস্থায়, সে শুয়ে থাকে অবশ্যই তার চেস্টটা থাকে হলো উপরের দিকে। আর যখন আমি উপরের দিকে একটা চেস্টের এক্সরে ফিল্ম নিয়ে আসবো বা এক্সরে একটা মেশিন নিয়ে আসবো উপরের দিক থেকে, যখন আমি তাকে কি রেটা দিব, অবশ্যই তার চেস্টকে বেদ করে যাবে, চেস্টকে আগে পাবে। সেক্ষেত্রে অর্থাৎ একটা বেড রিডেন পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এপি ভিউ নিতে পারি। তো তখন আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের কি হইতে পারে, হার্ট নর্মাল থাকলেও আমাদের একটু বড় হইতে পারে। তো এই জিনিসটা আমি মাথায় রাখাই তখন আমি কি করব, আমার এক্সরে ফিল্মটা দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এপি ভিউ এবং পিএ ভিউ এর মধ্যে পার্থক্য। এখন দেখেন আমরা এই যে একটা যদি এক্সরে দেখি, তাহলে এই এক্সরেটা কি আছে, পিএ ইরেক্ট রেডিওগ্রাফ, অর্থাৎ এটা কোন ভিউ, পিএ ভিউ। আর এই পাশের যেটা আছে সেটা হলো এপি ভিউ। এখন দেখেন এটার মধ্যে আমরা যদি হার্টের শেডুটা দেখি, তাহলে এটা হলো আমাদের কি হার্টের শেডু। একই পেশেন্টের ক্ষেত্রে এইখানে করা হয়েছে, তখন আমার হার্টের শেডুটা কতটুকু হয়ে যাইতেছে, অনেক বড় হয়ে যাইতেছে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন হার্টের শেডুটা আমার কী হইতেছে, অনেক বেশি বড় মনে হইতেছে, যদিও পেশেন্ট কিন্তু একটাই, শুধুমাত্র ভিউ চেঞ্জ হওয়ার কারণে তার হার্টটা কী হয়ে যাইতেছে, অনেক বিশাল, আমার কাছে অনেক বড় মনে হইতেছে। তো আশা করি এপি ভিউ এবং পিএ ভিউ এর পার্থক্যটা বোঝা গেছে। এছাড়াও আমাদের আরও অনেক ধরনের ভিউ আছে, যেমন আমরা ইরেক্ট লর্ডোডিক ভিউ নিতে পারি। তো ওইগুলো এতটা আমাদের লাগবে না, বেসিক লেভেলে আমরা এইটুকুই জানি যে আসলে আমাদের চেস্ট এক্সরে মূলত আমাদের দুইটা ভিউতে করা হয়, পিএ ভিউ, এপি ভিউ। এখন পিএ ভিউ এবং এপি ভিউ এর মধ্যে তাহলে বেস্ট কোনটা? অবশ্যই পিএ ভিউ, কারণ এখানে আমি অ্যাকুরেট পিকচারটা পাবো। আর এপি ভিউতে কী হইতে পারে, আমাদের ফলস কার্ডিওমেগালি হইতে পারে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এরপরে আমরা যেই জিনিসটা দেখব তাহলে সেটা হলো আমরা এক্সরে ফিল্মটা যখন নেওয়া হয়েছে তখন পেশেন্টের অবস্থাটা চিন্তা করব, অর্থাৎ পেশেন্টটা কি ইন্সপাইরেশন অবস্থায় ছিল নাকি এক্সপাইরেশন অবস্থায় ছিল। আচ্ছা, এখন ইন্সপিরেশন এবং এক্সপাইরেশন অবস্থার মধ্যে পার্থক্য কী? এখন ইন্সপিরেশন আমরা জানি আমি পেশেন্ট কী করতেছে, বাতাসটা তার চেস্টে নিতেছে, সেই অবস্থায় আমার বুকের ভিতর কি অনেক বেশি পরিমাণ বাতাস আছে। আর বাতাস যদি যত বেশি থাকবে তত চেস্ট এক্সরেটা আমার কী দেখা যাবে, ব্ল্যাক দেখা যাবে বা কালো দেখা যাবে। আর যখনই আমার এক্সপিরেশনের সময় বাতাস আমি বের করে দিব, সেই ক্ষেত্রে আমাদের কী দেখা যাবে, এক্সরে ফিল্মটা সাদা হয়ে যাবে। তাহলে এই দুইটা ভিউয়ের মধ্যে তাহলে আমাদের জন্য বেস্ট কোনটা? অবশ্যই ইন্সপিরেশন ভিউ। কেন? কারণ যখন আমার এখানে চেস্টের মধ্যে অনেক পরিমাণ বাতাস আছে, তখন বাতাসের কারণে এই এক্সরেটা কালো দেখা যাবে। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে সহজে আমার চোখে পড়বে। কিন্তু যদি এক্সপিরেশনে আমি আমার ফিল্মটা নিই তাহলে অনেক অ্যাবনর্মালিটি আমার কী হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে, অথবা আমার নর্মাল একটা এক্সরেকেও আমার কি অ্যাবনর্মাল মনে হইতে পারে। এই জন্য আমাদের সবসময় আমরা চেষ্টা করব যে ইন্সপিরেশন অবস্থায় চেস্ট এক্সরে ফিল্মটা নেওয়ার জন্য। বা এনি চান্স যদি পেশেন্ট এক্সপিরেশন অবস্থায় নিয়ে আসে তখন আমরা এটা কী করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, অথবা তাকে আবার কী করতে পারি, এক্সরে নতুন করে করার জন্য বলতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এটা ছিল একটা চেস্ট এক্সরে হাতে নেওয়ার পরে আমি বেসিক যে জিনিসগুলো দেখব। তাহলে আমি যদি একটু সামারাইজেশন করি তাহলে আমি কি কি জিনিস দেখব। তাহলে প্রথমেই আমি পেশেন্টের এক নম্বরে আমি কি দেখে নেব, এক্সরেতে পেশেন্টের নেমটা দেখে নেব, পেশেন্ট নেম প্লাস এইজ, এই দুইটা জিনিস দেখে নেব। 2 নম্বরে আমি যেটা দেখব সেটা হলো সাইড ডিটারমিনেশন করব। সাইড ডিটারমিনেশন করব। 3 নম্বরে আমি দেখব এই চেস্ট এক্সরেটা কোন ভিউতে করা আছে, পিএ নাকি এপি ভিউ। ঠিক আছে? 4 নম্বরে আমি দেখব এটা কোন অবস্থায় করা আছে, ইন্সপিরেশন অবস্থা নাকি এক্সপিরেশন অবস্থা। আরেকটা জিনিস আমরা যেটা দেখব সেটা হলো রোটেশন অথবা সেন্ট্রালাইজেশন। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন তারপরে আমরা কি করব। এখন আমাদের যে জিনিসটা আসলে এক্সরেতে আমরা অনেক কিছু কি দেখি, ম্যাক্সিমাম অংশই কালো থাকে এবং মাঝখানে মাঝখানে সাদা সাদা অংশ থাকে। তো এক্সরের ভাষায় অর্থাৎ রেডিওলজির ভাষায় আমরা যেই অংশগুলো সাদা সাদা দেখতে পাই সেটাকে আমরা বলি অপেক।
এবং যে অংশটা কালো থাকে সেটাকে আমরা বলি হলো লুসেন্ট। তাহলে আমরা যেটাকে আমরা বলি সাদা, রেডিওলজিস্টরা ওইটাকে বলবে অপেক, আর যেটাকে আমরা বলি কালো, রেডিওলজিস্টরা ওইটাকে বলবে লুসেন্ট। তাহলে আমরা মনে রাখবো যে আমরা এক্স রে ফিল্মে আসলে আমরা যে কালো অংশগুলো দেখতেছি এগুলা কিছুই না, এগুলা শুধু বাতাস। অর্থাৎ এক্স রেতে বাতাসকে অলওয়েজ কীরকম দেখা যাবে? কালো দেখা যাবে। তাহলে যেখানেই বাতাস থাকবে সেটাই কী হবে? অলওয়েজ কালো হবে। তাহলে আপনি আপনার চেস্ট এক্স রে হাতে নিলেন, হাতে নিয়ে দেখতেছেন ম্যাক্সিমাম অংশ কালো। কেন? কারণ আমরা জানি আমাদের চেস্টের মধ্যে কী আছে? লাংস আছে, লাংসের মধ্যে কি ম্যাক্সিমাম অংশ কি? বাতাস। তাহলে সেজন্য আমরা চেস্ট এক্স রেতে আমরা সবচেয়ে বেশি যেই অংশটা দেখতে পাই সেটা কি থাকে? কালো থাকে, এবং এটাকে আমরা কি বলি? লুসেন্ট। এটাকে আমরা বলি রেডিও লুসেন্ট। আচ্ছা, তাহলে এইটা বাদ দিয়ে, বাতাস বাদ দিয়ে ম্যাক্সিমাম আর যা যা থাকে মোটামুটি সব আমরা জেনারেলাইজডভাবে বা নর্মালি এটা সব কিছুই কী থাকবে? সাদা থাকবে। তাহলে আমরা যদি এক্স রেতে একটা বোনস দেখি তাহলে বোনসটা কীরকম হবে? সাদা হবে। আচ্ছা, তাহলে এক্স রেতে বাতাস বা এয়ার আমাদের কী থাকে? ব্ল্যাক থাকে। বোনস তাহলে কীরকম হবে? সাদা হবে, হোয়াইট। এবং বোনসের এটাকে আমরা বলি হলো অফ হোয়াইট। ঠিক আছে? আচ্ছা, এটা আলাদা করে মনে রাখার দরকার নেই কোনটা অফ হোয়াইট কোনটা গ্রে হোয়াইট, জাস্ট এইটুকু আপাতত আমরা মনে রাখি যে আমাদের বাতাসটা হবে হলো ব্ল্যাক বা কালো, আর বাকি যে অংশগুলো আছে এগুলো হবে সাদা। তাহলে বোনস হবে হলো আমাদের কি? সাদা। ওয়াটার অথবা যদি কোনো ফ্লুইড থাকে সেটা হইতে পারে ব্লাড, সেটা ওদের পাস, সেটাও কী হবে? হোয়াইট। কীরকম হোয়াইট? সেটাকে বলা হয় গ্রে হোয়াইট। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু দেখি, দেখেন যদি কোনো মেটালস থাকে, অর্থাৎ অনেকেই এক্স রে করতে যাওয়ার সময় গলার ভিতরে চেন পড়ে যায়, ঠিক আছে, আবার অনেকের মুখের ভিতরে কয়েন চলে যায়, তখন আমাদের কী করে? এক্স রে করা লাগে। তো সেক্ষেত্রে তাহলে মেটালসগুলো আমরা কী পাবো? ব্রাইট হোয়াইট পাবো। তাহলে দেখেন এখানে যদি আমরা এক্স রে দেখি তাহলে এটা একটা এক্স রে ফিল্ম, দেখেন ওনার গলার মধ্যে কী আছে? একটা চেন আছে। তো এই চেনটা কীরকম দেখা যাচ্ছে? হোয়াইট। হ্যাঁ, তাহলে এই চেনটা আমরা কীরকম দেখতেছি? হোয়াইট একটা চেন। আচ্ছা, এই যে এটা দেখেন, এটা হলো এই যে কেউ হয়তো কিছু একটা বাচ্চা ছেলে অথবা কেউ একটা কিছু কি পুতির মালা খেয়ে ফেলছিল হয়তো, তো সেইটার শেডোটা কীরকম? খুবই সাদা একটা শেডো। এটাকে আমরা বলতেছি কীরকম? এটাকে আমরা বলতেছিল ব্রাইট হোয়াইট। তাহলে এটা হলো ব্রাইট হোয়াইট। আর যদি এখানে কি কোনো বোনস থাকে সেটাকে আমরা কীরকম দেখা যায়? অফ হোয়াইট। তাহলে এই যে এটা যে বোনসগুলো দেখেন, তাহলে এই যে এইগুলারে বলতেছি আমরা কি? অফ হোয়াইট। ঠিক আছে? এই যে এগুলা হলো বলতেছি কি? অফ হোয়াইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেন তো এই যে এইখানে যে শেডোটা আছে, এই যে এই শেডোটা, এটা এইখানে যে আমি যেটা মার্কিং করলাম এর মাঝখানে কি আছে? যদি এটা একদম সাদা তার মানে এখানে কি আছে? এখানে একটা ফ্লুইড থাকতে পারে। তো এই ছিল মোটামুটি আমরা একটা চেস্ট এক্স রে নেওয়ার পরে যেই বেসিক জিনিসগুলো দেখব। এরপরে আমরা তো এটা খালি চোখে আমরা দেখে ফেললাম, অর্থাৎ প্রথম দেখাতেই এগুলোকে দেখে ফেললাম। এরপরে আমরা যেই জিনিসগুলো দেখব সেটা আমরা এখন একটু চিন্তা ভাবনা করব। আসলেই তাহলে আমাদের ওইটার মাধ্যমে আমরা প্রথমে একটা পেশেন্টের নাম জানলাম, তার এইজ জানলাম, তারপরে আমরা একটা চেস্ট এক্স রে স্ট্যান্ডার্ড অর্থাৎ কোয়ালিটিটা দেখে নিলাম। এখন আমি এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না এটা খুঁজতে যাব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটা চেস্ট এক্স রে নেওয়ার পরে আমরা এটার মধ্যে কী কী জিনিস দেখব সেটা একটু দেখে নিই। তাহলে তো ওইগুলো দেখলামই, 5টা দেখার পরে আমরা এরপরে যেই জিনিসটা দেখব সেটা হলো আমরা প্রথমেই আমরা এবার মনে রাখবো কী কী দেখব। এরপরে আমরা কী কী দেখব? এরপরে আমরা দেখব হলো এ বি সি ডি ই এফ। ঠিক আছে? তাহলে এতে আমরা কি দেখব? এতে আমরা দেখব হলো এয়ারওয়ে দেখব, এয়ারওয়ে দেখব। তাহলে এয়ারওয়ে বলতে এখানে আমরা কাকে বোঝাইতেছি? এখানে আমরা ট্রাকিয়াকে বোঝাইতেছি, ট্রাকিয়া। তাহলে আমরা প্রথমেই আমরা এয়ারওয়ে বা ট্রাকিয়ার শেডুলটা দেখে নেব। তাহলে আমরা যদি একটা এক্স রে দেখি, তাহলে এটা দেখেন, এটা একটা আমি একটা নর্মাল এক্স রে নিয়ে নিই। আচ্ছা, তাহলে এটা হলো আমার একটা নর্মাল এক্স রে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখবো? প্রথমে আমরা তার এয়ারওয়েটা দেখে নিব। সরি, আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা কি দেখবো? আমরা দেখবো হলো তার এতে এয়ারওয়ে বা ট্রাকিয়া দেখবো। এখন ট্রাকিয়া কি দেখবো? আসলে আমাদের নর্মালি ট্রাকিয়াটা সেন্ট্রালি থাকার কথা, অথবা স্লাইটলি সে একটু রাইট সাইডে একটু ডেভিয়েটেড থাকতে পারে। তাহলে দেখেন এটা হলো আমাদের ট্রাকিয়ার শেডু। এটা কি? ট্রাকিয়ার শেডু। এখন ট্রাকিয়ার শেডুটা আমাদের নর্মালি কোথায় থাকবে? যদি সে নর্মালি কোথায় থাকার কথা? সেন্ট্রালি থাকার কথা, অথবা স্লাইটলি একটু রাইট সাইডে থাকতে পারে, এটা নর্মাল। ঠিক আছে? তো এটা আমরা দেখে নিব। এখন অ্যাবনর্মাল কখন হইতে পারে? আচ্ছা, আমরা অ্যাবনর্মাল নিয়ে আপাতত কথা না বলি, অ্যাবনর্মাল নিয়ে আমরা যখন পড়াশোনা করবো তখন বলি। আপাতত এইটুকু জেনে রাখি যে আমাদের ট্রাকিয়া কোথায় থাকবে? সেন্ট্রালি থাকবে, সেন্ট্রালি, অথবা স্লাইটলি ডেভিয়েটেড টু রাইট সাইড,
slightly deviated to right side, right side, right side, এটা আমাদের নর্মাল। তাহলে এক নম্বরে আমরা কি দেখে নিলাম, ট্রাকিয়াটা দেখে নিলাম। দুই নম্বরে বিতে কি, বিতে আমরা দেখবো হলো বনিথোরাক্স। বনিথোরাক্স বলতে আমরা কি বোঝাইতেছি, আমরা এখানে আমরা রিফসগুলোকে বোঝাইতেছি। বনি মানে আমরা জানি বোনসের সেটুগুলো আমরা দেখে নিব। অর্থাৎ এই যে আমাদের বোনসগুলো আছে, এই যে এটা হলো আমাদের কি ক্লেভিকল, ঠিক আছে, এটা হলো আমাদের ক্লেভিকল। তারপরে এই যে এইটা হলো আমাদের এক নাম্বার রিপস, ঠিক আছে। তারপরে এই যে এইভাবে আমরা রিপসগুলো দেখে নিব এবং আমরা কি করব যে এই রিপসগুলোতে বা কোনো বোনসে কোনো ফ্র্যাকচার আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এটা আমরা দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরে সি দিয়ে আমরা অনেক কিছু দেখব। কি দেখবো সেটা আমরা একটু দেখি। তাহলে সি দিয়ে আমরা প্রথমে দেখবো হলো কার্ডিয়াক শ্যাডো, ঠিক আছে, কার্ডিয়াক শ্যাডো। তো কার্ডিয়াক শ্যাডো বলতে আমরা হার্টের শ্যাডোটা দেখবো। তাহলে এখানে হার্টের শ্যাডো কোনটা, এই যে এটা হলো আমাদের কি হার্টের শ্যাডো, ঠিক আছে। এই যে এগুলো হলো মোটরটা হলো আমাদের হার্টের শ্যাডো, এই যে সাদা যে অংশটা আছে এটা হলো আমাদের কি হার্টের শ্যাডো। তাহলে এইটা হার্টের শ্যাডোর মধ্যে আমরা কি দেখবো, আমরা হার্টের শ্যাডোতে দেখবো যে হার্টের সাইজটা দেখবো প্রথমে। তাহলে সাইজ নর্মাল আমরা যদি দেখি, অর্থাৎ একটা চেস্ট এক্সরেকে এর সর্বোচ্চ ডায়ামিটার যেখানে, অর্থাৎ ধরেন এটা হলো তার কি সর্বোচ্চ ডায়ামিটার, এই সর্বোচ্চ ডায়ামিটারের যদি হার্টের শ্যাডোটা যদি অর্ধেকের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তাকে বলি কার্ডিওমেগালি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কি অর্ধেকের কম আছে, দুইটা ডায়ামিটার যোগ করে এটা হার্টের শ্যাডোটা কি অর্ধেকের কম, এটা আমরা কি করব নর্মাল, ঠিক আছে। তাহলে কার্ডিওমেগালি নাই। তারপরে আমরা কি দেখবো, তাহলে এক নাম্বার দেখলাম সাইজ অফ দ্য হার্ট। তারপরে আমরা দেখবো হলো আমাদের লেফট বর্ডারটা দেখবো, ঠিক আছে, লেফট বর্ডার দেখবো। তারপরে এখানে আমরা কি দেখবো, রাইট বর্ডারটা দেখে নিব, হ্যাঁ। তারপরে এই বর্ডারগুলো দেখলাম, তারপরে এখানে অ্যাওর্টিক নাকলটা দেখে নিব, এইগুলো আমরা দেখে নিব। তাহলে সি দিয়ে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হলো কার্ডিয়াক শ্যাডোটা দেখলাম। 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হলো আমরা কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখে নেব। তাহলে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল মানে কি, আমরা জানি কস্টো মানে কি, কস্টো মানে হলো রিবস আর ফ্রেনিক মানে হলো ডায়াফ্রাম, ঠিক আছে। তাহলে রিবস এবং ডায়াফ্রামের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলি কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে এটা কোনটা, দেখেন এই যে এখানে আছে হলো আমাদের রিবস বা প্লিউরা বলা চলে, আর এইদিকে আছে হলো আমাদের কি ডায়াফ্রাম। তাহলে এই যে এর মাঝখানে যে অ্যাঙ্গেল, এটাকে আমরা বলি হলো কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এখন কেন আমরা এটা দেখবো, কারণ ধরেন কোনো কারণে যদি লাংসে এখানে পানি হয়, তাহলে পানি জমা হলে এই পানিটা কি গ্র্যাভিটির কারণে কি নিচে চলে আসবে না, তো নিচে চলে আসবে। নিচে চলে আসলে ওই পানিটা এসে আমাদের জমা হবে হলো এই অ্যাঙ্গেলের এখানে, তখন এই অ্যাঙ্গেলটা আর বোঝা যাবে না, ঠিক আছে। তো তার মানে এখন এটা নর্মালি বোঝা যাচ্ছে, তার মানে এটা কি নর্মাল আছে, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বরে যেটা সি দিয়ে 2 নম্বরে যেটা দেখলাম সেটা হলো কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এরপরে যেটা সি দিয়ে দেখবো সেটা হলো আমরা দেখবো হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল কি, কার্ডিওফ্রেনিক হলো এই যেটা আমাদের হার্টকে আমরা বলতেছি কার্ডিয়া বা ওই যে বলো না কার্ডিওলজি, তো সেই হিসেবে এটা হলো হার্ট, আর এটা হলো আমাদের কি ডায়াফ্রাম। তাহলে হার্ট এবং ডায়াফ্রামের মাঝখানে যে শ্যাডোটা সেটাকে আমরা বলতেছি বা অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলতেছিল কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে এইটা আমরা দেখে নেব। এরপরে আমরা দেখবো হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখে নেব। এরপরে আমরা সি দিয়ে আর কিছু দেখবো না, সি দিয়ে আমরা আর কিছু দেখবো না। এরপরে আমরা চলে যাবো হলো ডিতে আমরা কি দেখবো, ডি দিয়ে দেখবো হলো আমরা ডায়াফ্রাম, ঠিক আছে। তাহলে ডায়াফ্রাম দেখে নিব। ডায়াফ্রাম, তাহলে ডায়াফ্রাম জিনিসটা আমরা কীভাবে দেখবো দেখুন। তাহলে ডায়াফ্রাম হলো আমরা জানি নর্মালি ডায়াফ্রাম আমাদের রাইট ডোম অফ ডায়াফ্রাম কি থাকে, স্লাইটলি একটু উপরে থাকে লেফট ডোমের তুলনায়, ঠিক আছে। লেফট ডোমে আমরা এটা আগেই বলছি। তাহলে রাইট ডোমটা একটু উপরে থাকে, লেফট ডোমটা একটু নিচে থাকে। এর সাথে সাথে আমরা কি দেখবো, আচ্ছা যদি দুইটা ডায়াফ্রাম যদি এক হয়ে যায়, এক লেভেলে চলে আসে, তখন সেই ক্ষেত্রে আমরা সিউপিডি কল্পনা করি। আচ্ছা এটা নিয়ে আমরা আজকে কিছু না বলি, জাস্ট আমরা এইটুকু জেনে রাখি যে আমাদের রাইট ডোম অফ ডায়াফ্রাম স্লাইটলি একটু উপরে থাকবে লেফট ডোমের তুলনায়, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা কি দেখবো, তারপরে আমরা দেখবো এই যে রিপসটা, অর্থাৎ ডায়াফ্রামের মিড বরাবর যে রিপসটা আমাদের কাট করতেছে, এই রিপসের কাউন্টটা করবো, ঠিক আছে। অর্থাৎ কয় নাম্বার রিপসটা আমাদের ডায়াফ্রামকে মিড বরাবর কাট করতেছে। নর্মালি 6 নাম্বার রিপসটা এসে আমাদের এখানে কি করে, ডায়াফ্রামকে মাঝ বরাবর কাট করে। কোন রিপ, 6th রিপ। তাহলে কোনো প্যাথোলজির ক্ষেত্রে এটা কি হতে পারে, 7 রিপস পর্যন্ত চলে আসতে পারে, 8 রিপস চলে আসতে পারে। তো সেটা আমাদের কি প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমরা ডায়াফ্রামটা দেখে নিলাম। এরপরে আমরা কি দেখবো, ইতে দেখবো হলো ইলিভেটেড গ্যাস।
এলিভেটেড গ্যাস, তাহলে এলিভেটেড গ্যাস বলতে বুঝতেছি এখানে আমাদের কি থাকে, ফান্ডিক গ্যাসটা থাকে। অর্থাৎ ফান্ডিক গ্যাসের শেডুটা আমরা দেখে নিব যে ফান্ডিক গ্যাসের শেডুটা লেফট সাইডে আছে কিনা। হ্যাঁ, সাইটাস ইনভার্টাস সে কোথায় চলে আসতে পারে, রাইট সাইডে চলে আসতে পারে। তো এটা আমরা একটু দেখে নিব। এবং সর্বশেষ এফে আমরা কি দেখব, এফে আমরা দেখব হইলো এফে কিছু আছে এফে দেখার মতো। আচ্ছা, এফে মনে হয় ফান্ডিক গ্যাসটাই আছে, ঠিক আছে। তো এই এফ দিয়ে আমরা ফান্ডিক গ্যাসটা দেখে নিলাম। এরপরে আমরা কি দেখব, এইচ দিয়ে দেখবো হলো হাইলাম, হাইলাম অফ দ্য লাংস দেখে নিব। তাহলে এখন আমরা কি দেখবো, হাইলাম অফ দ্য লাংসটা দেখে নিব। তো মোটামুটি এই জিনিসগুলোই আমরা দেখি। দেখেন যে এখানে খুব সুন্দর করে এটা মার্কিং করে দেওয়া আছে। তাহলে আমরা এতে দেখবো এয়ারওয়ে, এয়ারওয়েতে আমরা কি প্রথমে দেখি হলো ট্রাকিয়া, ঠিক আছে। বিতে বিতে আমরা কি দেখি, বিতে আমরা দেখি হইলো, আচ্ছা এই যে ট্রাকিয়াটা মার্কিং করে দিই। তাহলে এতে এয়ারওয়ে, ট্রাকিয়া, বিতে বনি থোরাক্সগুলো দেখি, তাহলে হচ্ছে বোনসগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। ক্লাভিকল, তারপরে রিপসগুলো ঠিকঠাক আছে কিনা, এখানে কোনো ফ্র্যাকচার টেকচার আছে কিনা, এটা আমরা দেখে নিই। সিতে আমরা হার্টের শেডগুলো দেখি, দেখে নিই যে এটা হলো লেফট এট্রিয়ামের বর্ডার, তারপরে এদিকে আছে হলো রাইট এট্রিয়ামের বর্ডার। তারপরে এখানে আমরা কি দেখি, তারপরে আমরা সিতে আরও কি কি দেখি, দেখি হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, যেটা হলো আমাদের কি কার্ডিওফ্রেনিক। এবং এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলতেছিল কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, সরি। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটাকে বলতেছিল আমরা কি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই যে এখানে যে অ্যাঙ্গেলটা হইতেছে এটাকে কার্ডিওফ্রেনিক, তারপরে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা হইতেছে এটাকে বলতেছিল কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে রাইট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তারপরে আর কি দেখতেছি, তারপরে আমরা সি দিয়ে দেখলাম, তারপরে আমরা ডি দিয়ে দেখলাম ডায়াফ্রাম, ঠিক আছে। তাহলে এই দেখেন রাইট হেমি ডায়াফ্রাম, মানে ডায়াফ্রামকে দুই ভাগে, এটা হলো রাইট সাইডের, তাহলে এটা হলো অর্ধেক যেহেতু এটাকে আমরা রাইট হেমি ডায়াফ্রাম। তারপরে এইদিকে আসতেছে হলো লেফট হেমি ডায়াফ্রাম, ডি দিয়ে এটা দেখলাম। ইতে আমরা কি দেখি, ইলেভেটেড গ্যাস সেটু, হ্যাঁ। তাহলে যেখানে গ্যাস্ট্রিক বাবলটা দেখে নিলাম। এরপরে আমরা কি দেখি, তারপরে আমরা যে এইসে দেখে হাইলাম দেখে নিই। তাহলে এই দেখেন এই যে এখানে আছে হলো আমাদের রাইট হাইলাম, তাহলে এই যেটা হলো আমাদের হাইলাম, রাইট হাইলাম, এইদিকে আছে হলো আমাদের লেফট হাইলাম। তাহলে এটা হাইলামটা দেখে নিই। এবং মোটামুটি এই জিনিসগুলো দেখলে একটা নর্মাল এক্সরেতে আমরা মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তাহলে এটা দেখার পরে আমরা কি কি অ্যাবনর্মালিটি খুঁজবো, দেখবো যে কোনো জায়গায় বেশি হোয়াইট হয়েছে কিনা, অর্থাৎ এই যে শেডোটা আমরা দেখতেছি এখানে কোনো জায়গায় অতিরিক্ত সাদা হয়ে গেছে কিনা, অথবা কোনো জায়গায় বেশি কালো হয়ে গেছে কিনা, কোনো জায়গায় কি যেটা যেরকম থাকা উচিত এটা থেকে বেশি লম্বা হয়ে গেছে কিনা বা বেশ বড় হয়ে গেছে কিনা, এবং কোনো একটা শেডো অ্যাবনর্মাল জায়গায় আছে কিনা। এইটুকু যদি দেখি তাহলে মোটামুটি একটা নর্মাল এক্সরে আমাদের রিড করা হয়ে যাবে। এর বাইরে যদি কোনো কিছু থাকে সেটাই আমাদের কি অ্যাবনর্মালিটি হিসেবে চিন্তা করব। কী কী অ্যাবনর্মালিটি হতে পারে সেটা আমরা সামনের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।